বন্ধুরা, আপনারা আগের এপিসোডে দেখেছিলেন অন্তরা তার মাসি এবং মেসোর সঙ্গে একটি ছোট শহরে বসবাস করে। সে কলেজে পড়াশোনা করে এবং সে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে। একদিন তার সঙ্গে দেব নামের একটি ছেলের সঙ্গে দেখা হয়। প্রথম দেখাতেই তাদের মধ্যে বেশ ঝগড়া হয়। এদিকে মৃণাল বাবুর বন্ধু অজিত বাবু অন্তরার সঙ্গে বিয়ে করবেন বলে ঠিক করেন এবং মৃণাল বাবুকে সে ব্যাপারে বলেন। এই শুনে মৃণাল বাবু খুব রেগে গিয়ে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেন এবং রাতে ঘুমাতে গিয়ে বিছানায় বসে বসে চিন্তা করেন, আমি অজিতকে বাড়ি থেকে তাড়িয়ে তো দিলাম, কিন্তু ও এত সহজে হার মানার মানুষ না। টাকা পয়সার জোরেতে ও আমাদের না আবার ক্ষতি করে বসে। আমার তো অন্তরের জন্য খুব চিন্তাও হচ্ছে। বাচ্চা মেয়েটা সারা জীবন কষ্ট পেয়ে এসেছে, না জানি ওর ভাগ্যে কি লেখা আছে। এমন সময় শর্মিষ্ঠা দেবী সেখানে আসেন আর বলেন, কি ব্যাপার, তুমি এভাবে বসে বসে কি চিন্তা করছো? অন্তরের জন্য খুব খারাপ লাগছে, ওকে নিয়েই চিন্তা হচ্ছে। ওর আবার কি হলো? ভালোই তো আছে। বাবা মা ওকে আমাদের ঘাড়ে দিয়ে নিশ্চিন্তে স্বর্গে গিয়ে বসে রয়েছে, আর ও আমাদের হোটেলে বেশ আরাম করে জীবন যাপন করছে। ওকে নিয়ে চিন্তার কিছুই নেই। নাও, অনেক রাত হয়ে গেছে, এবার ঘুমাও। সত্যি তুমি মাসি হয়ে এরকম চিন্তা ভাবনা রাখো? বাইরের কেউ হলে কি হতো জানি না, আরো তুমি ওসব কিছু বুঝবে না। এভাবে মৃণাল বাবু বিছানায় শুয়ে পড়েন। এদিকে দেবের বাবা মা তার উপরে প্রচন্ড রেগেছিলেন এবং অনিমেষ বাবু বলেন, আমার তো মাথায় আসছে না, আমি গতকাল এত করে বললাম মিটিংয়ে থাকবি, তুই কিনা বন্ধুর সঙ্গে বেড়াতে চলে গেলি। কালকে সকলে যে তোকে কত খুঁজছিল, তোর জন্য আমার মাথা প্রতিবারে এইভাবে হ্যাট হয়। বাবা, আমি তোমাকে কতবার বলেছি তোমার এই বোরিং মিটিং আমার একেবারে ভালো লাগে না। আমার বন্ধুরাও কেউ এখনো বিজনেসে নাবেনি। আমি এখন বন্ধুদের সঙ্গে ঘুরবো না, তাহলে কি করব? তোর বন্ধুগুলো সব হয়েছে বাউন্ডুলে, আর তুইও ওদের মতো হবি নাকি? আরে তোর মতো বয়সে আমরা 4টে বিজনেস দেখাশোনা করতাম, আর তুই কিনা বাবা সবকিছু বানানো পেয়েও তাও এইভাবে সময় নষ্ট করছিস। আমি আর ওসব কিছু শুনতে চাই না। তোকে আজকের মিটিং এ আসতেই হবে। তাছাড়া একটা কলেজে ফাংশনও আছে, ওখানে আমাকে চিফ গেস্ট হিসাবে দেখেছে, আর তুইও আমার সঙ্গে যাবি। এই বলে অনিমেষ বাবু সেখান থেকে চলে যায়। তখন দেব তার মাকে বলে, মা, তুমি বাবাকে একটু বোঝাও না, কেন আমার উপর এত জোর জুলুম চালাই? আমি তো বললাম আমাকে আর 5 বছর সময় দাও, তারপর আমি ভেবে দেখবো। আমি এ বিষয়ে কিছুই বলতে পারবো না। দিনকে দিন তুই যা শুরু করেছিস তাতে করে আমি আর পাচ্ছি না। এবার নিজের ভবিষ্যৎ না গুছিয়ে নিলে পরে কিন্তু কাউকে দোষ দিতে পারবি না। তাই বাবা যা বলছে চুপচাপ শোন, না হলে কিন্তু বাবার রাগ তুই জানিস। শেষে এমন কিছু না করে বসে যার ফলে তোকে পথে বসতে হয়। এভাবেই মঞ্জু দেবী তার ছেলেকে সতর্ক করেন। বাধ্য হয়ে দেব তার বাবার কথাতে রাজি হয়ে যায়। ওদিকে কলেজের জন্য তৈরি হয়ে অন্তরা তার মাসির কাছে আসে আর বলে, মাসি, বাড়ির সমস্ত কাজ আমি করে ফেলেছি, শুধু রাতের রান্নাটুকু বাকি। সন্ধ্যাবেলা এসে আমি রান্নাবান্না সব করে নেব। সন্ধ্যাবেলা এসে মানে? আজকে তুই দুপুরের মধ্যে ফিরবি না? এত দেরি হবে কেন তোর? আসলে মাসি, আজ কলেজ শেষে অ্যানুয়াল ফাংশন শুরু হবে। তুমি তো জানো আমি ফাংশনের পার্ট নিয়েছি, তাই ফিরতে একটু দেরি হবে। তোকে আমরা লেখাপড়া শেখাচ্ছি, এটা তোর জন্য কি যথেষ্ট নয় নাকি যে তুই আবার ফাংশন করছিস? আরে এসব করে কি হবে শুনি? শুধু শুধু সময় নষ্ট। কলেজ শেষ হয়ে গেলে চুপচাপ বাড়ি ফিরে আসবি, না হলে তো লেখাপড়া নিয়ে আমাকে আবার চিন্তা ভাবনা করতে হবে। আচ্ছা ঠিক আছে। এভাবে অন্তরা চুপচাপ সেখান থেকে বেরিয়ে পড়ে। কলেজে এসে ক্লাস করার পর অনুষ্ঠান শুরু হয়। সে তার বান্ধবীদের কাছে অনুরোধ করে যে সে বাড়ি ফিরে যাবে, কিন্তু কেউই তার অনুরোধ রাখে না এবং তাকে জোর করে স্টেজে তুলে দেয়। অন্তরা খুব সুন্দর নাচতো। মিউজিক চলা শুরু হলে মিউজিকের তালে তালে সে তার প্রতিভা দেখাতে শুরু করে। এদিকে গেস্টের মধ্যে অনিমেষ বাবু এবং দেব মঞ্চের একেবারে সামনে বসেছিলেন। অন্তরার নাচ দেখে সব দর্শকরা মুগ্ধ হয়ে যায় এবং দেব মনে মনে বলে, আরে এটা হলো তো সেই মেয়েটা যার সঙ্গে আমার গ্যারেজে দেখা হয়েছিল। এখন তো একে বেশ সুন্দর দেখাচ্ছে, আর পারফিউমটাও তো খুব সুন্দর। একটু আন্টি টাইপের হলেও মেয়েটার ট্যালেন্ট আছে। অনুষ্ঠান শেষে অনিমেষ বাবু কলেজের চ্যারিটিতে টাকা ডোনেট করেন। চারপাশের ছেলে মেয়ে অনিমেষ বাবু এবং দেবকে ঘিরে দাঁড়িয়েছিল। পাশ থেকে অন্তরা দেবকে দেখে মনে মনে বলে, আরে এইটা তো সেই অহংকারী ছেলেটা না? ও এখানে কি করছে? বাবার পয়সাতে ফ্রিতে ফ্রেম পাচ্ছে, তাই নিজেকে খুব বড় সেলিব্রিটি মনে করেছে। একা থাকলে না কথা শুনি ওর পেটের ভাত হজম করিয়ে দিতাম, কিন্তু এখন এত লোকের সামনে যাওয়াটা ঠিক হবে না। এমন সময় শিউলি সেখানে আসে আর বলে,
এই অন্তরা, দেখ না ছেলেটা কত হ্যান্ডসাম, আর ওর বাবা কোটিপতি বিজনেসম্যান, আমাদের কলেজে গেস্ট হিসেবে এসেছে। হ্যাঁ, সে তো আমি দেখতেই পাচ্ছি, এতে এত খুশির কি আছে? কলেজের গেস্ট হিসেবে এসেছে, তোর বাড়ির গেস্ট না। আরে বাবা, ছেলেটাকে দেখে তোর কিছু মনে হচ্ছে না? এত হ্যান্ডসাম ছেলে আমাদের কলেজে একটাও নেই। এই শোন, শুধু রূপ দেখে না এভাবে কাউকে এত ভালো বলে দেওয়া উচিত না। এমন অনেকে আছে যাদের মুখ ভালো হলেও মনের মধ্যে শুধু অহংকার, রাগ আর হিংসাতে ভর্তি থাকে। এসব মানুষরা না খুব ডেঞ্জার হয়, এদের থেকে দূরে থাকাই ভালো। আচ্ছা, তুই এসব কি বলছিস বলতো? তুই কি এই ছেলেটার সঙ্গে আগে কখনো কথা বলেছিস? শুধু শুধু তার ব্যাপারে এভাবে নেগেটিভ কমেন্ট করে যাচ্ছিস, এটা কিন্তু ঠিক না। চল না, আমরা গিয়ে একটু দেখা করে আসি। না না না, আমার দরকার নেই। তোর যদি ইচ্ছা হয় তাহলে তুই গিয়ে দেখা কর। এমনিতেই অনেক রাত হয়ে গেছে, অনেক দেরিও হয়ে গেছে। জানি না মাসি এখন কিভাবে রিয়াক্ট করবে। এসব ভাবতে ভাবতে অন্তরা সেখান থেকে চলে আসে। সন্ধে হয়ে যায়। সে স্কুটি নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। কিছুক্ষণ এগোনোর পর হঠাৎ মাঝ রাস্তায় অজিত বাবু তার পথ আটকে দাঁড়ান। অন্তরা একটু চমকে গিয়ে বলেন, আরে আঙ্কেল, আপনি এভাবে আমার পথ আটকে দাঁড়িয়ে আছেন কেন? এই মেয়ে, তুমি আমাকে আঙ্কেল বলবে না, তোমার বন্ধুর মতো। ইনফ্যাক্ট আমার প্ল্যানে অন্য কিছু আছে। এসব আপনি কি বলছেন? আমি তো কিছু বুঝতে পারছি না। খুব তাড়াতাড়ি সবকিছু বুঝে যাবে, শুধু একটু অপেক্ষা করো। শোনো, কলেজ শেষ হয়ে গেলে কারোর সঙ্গে দাঁড়িয়ে গল্প করবে না, চুপচাপ বাড়ি চলে যাবি। আশ্চর্য ব্যাপার তো, আপনি কি আবার গার্জেন নাকি যে আমাকে এসব ইনস্ট্রাকশন দিচ্ছেন? আপনার সমস্যাটা কি? তুমি তো দেখছি সোজা কথা সোজা করে বোঝো না। তাহলে শোনো, তোমার কলেজ শেষ হয়ে গেলে আমি তোমাকে বিয়ে করব। আর যে কদিন কলেজে আছো তুমি খুব সাবধানে থাকবে, উল্টোপাল্টা কিছু করার চেষ্টা করবে না। আপনার কি মাথাটা তো খারাপ হয়ে গেছে? এসব কথা আপনি আমাকে বলছেন কেন? অন্তরা এভাবে বললে অজিত বাবু তার দিকে এগিয়ে যান। অন্তরা ভিতরে ভিতরে খুব ভয় পেয়ে গিয়েছিল। সে কি করে সেখান থেকে বেরিয়ে আসবে সেই চিন্তা করতে থাকে আর বলে, দেখুন, আপনি প্লিজ আমাকে এখন বাড়ি যেতে দিন। অনেক দেরি হয়ে গেছে, মাসি খুব রাগ করবে। সাবধানে বাড়ি যাও। আমি যা বলছি সব মাথায় রেখো, বেশি চালাকি করলে ফাঁদে পড়ে যাবে। অন্তরা কোনোভাবে নিজেকে সেখান থেকে বের করে আনে এবং হাঁপ ছেড়ে বাঁচে। বাড়িতে বসে বসে শর্মিষ্ঠা দেবী অন্তরার অপেক্ষা করেন এবং তার উপর প্রচন্ড বিরক্ত হন। দেখলে তো, এই মেয়েটা পড়াশোনার নাম করে কিভাবে আমাদেরকে ফাঁকি দিচ্ছে। একে যত ছাড় দেওয়া হয় ও তত মাথায় উঠে পড়ে। এর পড়াটা ছাড়াতে হবে, এছাড়া কোনো উপায় নেই। আমি তো বুঝতেই পারছি না, সব সময় তোমার কথাবার্তা ঘুরে ফিরে পড়াশোনার দিকে আটকে যায় কেন? মেয়েটার বয়সই বা কত হয়েছে? মাত্র 16 বছর। এখন পড়াশোনা করবে না তাহলে কখন করবে? ওর স্বপ্ন ডাক্তার হওয়ার, ওর জন্যই তো অত পরিশ্রম করছে। আর তুমি ওর পরিশ্রমের জন্য তুমি একটু ওকে সাপোর্টও করতে পারবে না? তোমাকে দেখে কি মনে হয় যেন তুমি ওর নিজের বাবা? মায়ের চেয়ে মাসির দরদ বেশি। তোমার মতো মাসি যদি সবার থাকে না, তাহলে এই প্রবাদটা আজকে বের হতো না। ঠিক এমন সময় অন্তরা সেখানে এসে উপস্থিত হয়। তাকে দেখে শর্মিষ্ঠা দেবী বলেন, এই যে কটা বাজে দেখেছিস? এই এখন তোর বাড়ি ফেরার সময় হলো। আমি তোকে বলেছিলাম না দুপুরের মধ্যে বাড়ি ফিরবি? মাসি, আসলে ফাংশনে। আজকের পর থেকে তুই যদি কলেজে যাস তাহলে আমি তোর বই খাতা সব পুড়িয়ে দেব। তোর পড়াশোনা বন্ধ আজ থেকে। এক তো তোর বাবা মা আমাকে দায়িত্ব দিয়ে আরাম করে উপরে গিয়ে বসে আছে, যত জ্বলন আমারই হয়েছে। বসে বসে ফ্রিতে খাচ্ছিস আর পড়াশোনা করছিস, এমন ভাব দেখাচ্ছিস যেন এই বাড়িরই মালকিন তুই। যেদিন বাড়ি থেকে দূর করে দেব না, ওসব স্বপ্ন দেখার ভূত না পালিয়ে যাবে। শর্মিষ্ঠা দেবী এভাবে বললে অন্তরা কাঁদতে কাঁদতে বাড়ির ভেতরে চলে আসে। সে আজ খুবই একা একা বোধ করছিল। তার বাবা মার কথা তার খুব মনে পড়ছিল। কাঁদতে কাঁদতে এসে বাড়ির সমস্ত কাজকর্ম সারে। রাতে সবাইকে খেতে দিয়ে সে নিজে না খেয়ে ঘুমোতে চলে যায়। এদিকে দেব বিছানায় শুয়ে শুয়ে অন্তরার কথা চিন্তা করতে থাকে। তার মনে অন্তরার জন্য নতুন অনুভূতি সৃষ্টি হচ্ছিল, যা তার খুবই ভালো লাগছিল। মৃণাল বাবু ঘুমাচ্ছিলেন। এমন সময় হঠাৎ তার ফোনে অজিত বাবুর ফোন আসে। হ্যালো, কি হয়েছে অজিত? তুই এত রাত্রে ফোন করেছিস কেন? তোকে রিমাইন্ডার দেওয়ার জন্য ফোন করেছি। আজকে তোর আদরের মেয়ের সঙ্গে আমার দেখা হয়েছিল, আমি ওকে সব বলে দিয়েছি। শয়তান, এসব তুই কি বলছিস? তুই বাচ্চা মেয়েটাকে কি বলেছিস? লজ্জা করে না? ও তোর মেয়ের বয়সী, তোর নিজের বয়সটা একবার দেখেছিস? আরে বন্ধু, ভালোবাসায় বয়স দেখা যায় নাকি? শোন, এ ব্যাপারে তুই বেশি মাথা ঘামাস না, তাহলে তুই আমাকে চিনিস না। এই বলে অজিত বাবু ফোন রেখে দেয়। মৃণাল বাবু খুব চিন্তায় পড়ে যান। তো বন্ধুরা,
এরপর কি হবে জানতে হলে আমাদের গল্পের পরবর্তী অংশ অবশ্যই দেখুন। কেশবপুর গ্রামে হারানবাবু তার স্ত্রী সুনন্দা দেবী ও দুই ছেলে রবি ও মানিকের সঙ্গে বসবাস করতেন। হারানবাবু অনেক পরিশ্রম করে চাষবাস করে সংসার চালাতেন। কিছুদিন পর বড় ছেলে মানিকও হারানবাবুর সাহায্যের জন্য পড়াশোনা ছেড়ে চাষবাসের কাজে লেগে যায়। তারা দুই বাবা ও ছেলে মিলে কষ্টসিষ্ট করে গ্রামের বড় রাস্তার ধারে একটি ছোট বাড়ি তৈরি করে। মানিকের বিয়ের বয়স হয়ে গেলে সুনন্দা দেবী ও হারানবাবু গ্রামের একটি শান্তশিষ্ট মেয়ে রাধার সঙ্গে মানিকের বিয়ে দিয়ে দেন। পরের দিন রাধাকে ডেকে হারানবাবু ও সুনন্দা দেবী বলেন, দেখো বৌমা, আমাদের অভাবের সংসার, আমরা খুবই পরিশ্রম করে এই বাড়ি বানিয়েছি। তা তুমি আমাদের ঘরের লক্ষ্মী, এদের সকলকে এক সুতোয় বেঁধে রাখার দায়িত্ব এখন তোমার। হ্যাঁ মা, তোমার বাবা একেবারে ঠিক কথা বলেছেন। আর আমার ছোট ছেলে রবি যেমন মানিকের ছোট ভাই, তেমন তোমারও ছোট ভাই। তাকে তোমরা দেখে রেখো। আমরা চলে যাওয়ার পর এই সংসারে যেন কোনো রকম ভাঙন না ধরে। এই কথা শোনার পর রাধা বলে, আপনারা একেবারে চিন্তা করবেন না। মা, বাবা, আমি আপনাদের কথা মতোই এই সংসারের সমস্ত দায়িত্ব নিলাম। আর আমি কথা দিচ্ছি, রবি আমার ছোট ভাইয়ের মতোই চিরকাল থাকবে। রাধার মুখে এরকম কথা শুনে সুনন্দা দেবী ও হারানবাবু খুবই খুশি হয়ে যান। এরপর রাধা খুব ভালোভাবেই তার শ্বশুর শাশুড়ি, স্বামী, দেওর নিয়ে সুখে শান্তিতে সংসার করছিল। এভাবেই কিছুদিন কাটার পর সুনন্দা দেবী হারানবাবুকে বলেন, কি গো, তুমি তো এক বৌমার হাতে সেবা পেয়ে হাত পা গুটিয়ে বসে রয়েছো। ছোট ছেলের যে বিয়ের বয়স হচ্ছে, সেদিকে লক্ষ্য আছে? তুমি ঠিকই বলেছো সুনন্দা, আমি তো এ ব্যাপারে একবার ভেবেও দেখিনি। আচ্ছা, কালকে আমি ঘটক মশাইকে ডাকবো, তুমি না হয় তার সঙ্গেই কথা বলে নিও। এখন তোমার কেমন বৌমা পছন্দ সেটা তুমি ছাড়া আর কেউই বলতে পারবে না। হে হে। আমার বাবা বড় বৌমার মতো শান্তশিষ্ট ও লক্ষ্মী আরেকটা বৌমা চায়, তাহলেই ব্যাস আমার সংসার সম্পূর্ণ হবে। তারা যখন এভাবেই কথাবার্তা বলছিল, ঠিক তখনই রবি সেখানে উপস্থিত হয়। সুনন্দা দেবী রবিকে বলেন, বাবা রবি, এদিকে একবার আয় বাবা। আমরা তোর বিয়ের কথাই বলছিলাম। কালকে ঘটক মশাইকে তোর জন্য পাত্রী দেখতে বলবো। কিন্তু মা, তোমরা আমাকে না বলেই এভাবে আমার বিয়ে ঠিক করে ফেলেছো। মানে আমি তো এখন বিয়ে করতে প্রস্তুত না। আরে বাবা, বিয়ে ঠিক করে কোথায় ফেললাম? তোকে তো বিয়ে করার আগে জানাচ্ছি, তাই না? এখন তোর মতামত হলে আমরা তবেই তোকে বিয়ে দেব। আর আমরা তোকে জোর করে বিয়ে দিচ্ছি না, বুঝেছিস? এই, তোর কি অন্য কাউকে পছন্দ আছে নাকি? থাকলে আমাদেরকে বল, আমরা দেখে শুনে সেখানেই তোর বিয়ে পাকা করে আসবো। আসলে মা, কলেজে পড়ার সময় আমার সিমরানের সঙ্গে পরিচয় হয়, আর আমরা একে অপরকে খুব পছন্দও করি আর বিয়েও করতে চাই। এক কথায় বলতে গেলে আমি সিমরানকে খুব ভালোবাসি। তাই সিমরান শহরের মেয়ে, সে কি গ্রামের মধ্যে এসে আমাদের এই ছোট্ট বাড়িতে অ্যাডজাস্ট করতে পারবে? হ্যাঁ মা, সবই পারবে। আর তাছাড়া আমাকে ও খুব পছন্দ করে, আর ও যে কোনো পরিস্থিতি সামলে নিতে পারবে। রবি আবেগে পড়ে এই সমস্ত কথা বলে হারানবাবু এবং সুনন্দা দেবীকে রাজি করিয়ে নেয় এবং বিয়ের দিন পাকাপাকি হয়ে যায়। বিয়ের পর সিমরান যখন শ্বশুর বাড়িতে প্রথমবার আসে, তখন তাকে দেখে সুনন্দা দেবী বলেন, ওই গো বড় বৌমা, তাড়াতাড়ি এসো, তোমার ছোট যাকে বরণ করো। হ্যাঁ মা, বরণডালা সাজিয়ে এনেছি। কই আমার ছোট বোনটি কই? এই, তুমি এবার ঘরে প্রবেশ করো। এরপর রাধা সিমরানকে নিয়ে ঘরের মধ্যে যায় এবং তাকে বিছানার উপরে বসায়। সিমরানের বড্ড গরম হচ্ছিল, তাই সে বলে, দিদি, একটু এসি সুইচটা অন করো তো, খুব গরম হচ্ছে। বোন, আমাদের তো ওইসব কিছুই নেই, তুমি দাঁড়াও, আমি এক্ষুনি ঘরের সব জানলা দরজা খুলে দিচ্ছি, দেখবে কত ঠান্ডা বাতাস আসবে। এ বাবা, বাড়িতে একটা এসি পর্যন্ত নেই? যাও, আমাকে তাহলে ফ্রিজের এক গ্লাস ঠান্ডা জল এনে দাও, তেষ্টাই আমার বুকটা পুরো ফেটে যাচ্ছে। এই কথা শোনার পর রাধা সেখান থেকে চলে যায়। ও মাটির কুজো থেকে এক গ্লাস জল এনে সিমরানকে দেয়। ও বলে, বোন, এই নাও ঠান্ডা জল, খেয়ে দেখো তো কেমন ঠান্ডা। কোথায় ঠান্ডা জল? তোমাকে না বললাম ফ্রিজে ঠান্ডা জল আনতে? তুমি কোথা থেকে জল আনলে? আসলে এটা আমাদের মাটির কুজোর ঠান্ডা জল। আমাদের বাড়িতে ফ্রিজ নেই তো, তাই আমরা গরমকালেই কুজোর জল খাই। খেয়ে দেখো, খুব মিষ্টি আর ঠান্ডা জল। ডিসগাস্টিং,
এটা নেই সেটা নেই, আছেটা কি? এ বাড়িতে আমি যে কিভাবে থাকবো? মা ঠিকই বলেছিল, এই গ্রামের লোকেদের সঙ্গে বিয়ে করলে এমনই দশা হয়ে যায়। রবিকে আমাকে এই ব্যাপারগুলো বোঝাতেই হবে। যত তাড়াতাড়ি পারবো এখান থেকে কেটে পড়াই ভালো। এরপর রাতে তারা সবাই মিলে ঘুমিয়ে পড়ে। কিন্তু পথের ধারে বাড়ি হওয়ার জন্য রাস্তায় গাড়ি ঘোড়া চলার শব্দে সিমরানের ভালো ঘুম আসছিল না এবং সে রবিকে ডেকে তোলে। ও বলে, এই, তুমি এখানে নাক ডেকে ঘুমাচ্ছ, আর এদিকে এই শব্দগুলোতে আমার ঘুমই আসছে না। এ কেমন বাড়ি তোমাদের? এইটুকু বাড়িতে না আছে এসি, না আছে ফ্রিজ, আমি কিভাবে এখানে অ্যাডজাস্ট করব? দেখো সিমরান, আমি তোমাকে আগেই বলেছিলাম যে শহরের মতো তুমি গ্রামের বাড়ি পাবে না, কিন্তু তুমি তো তখন বললে যে তাতে তোমার কোনোই সমস্যা নেই। কিন্তু আমি তো এরকম বাড়ি স্বপ্নেও কল্পনা করতে পারিনি। তা যাই হোক, তাড়াতাড়ি তুমি একটা কিছু করে এখান থেকে যাওয়ার ব্যবস্থা করো। আমি এখানে বেশি দিন আর টিকতে পারবো না। আর না হলে আমার জন্য এই বাড়িতে একটা এসির ব্যবস্থা করো। হ্যাঁ, কিন্তু আমি একথা বাবা মাকেই বা কিভাবে বলবো? এখন তোমার জন্য আলাদাভাবে এসব করা যাবে না, আর যদিও করি তাহলে বাকিরা কি ভাববে একবার ভেবে দেখেছো? দেখো, আমি অত শত বুঝি না। তুমি আমাদের এই রুমটা সেপারেট করে নাও, আর এখানে একটা এসি লাগাও। আমি ওদের সঙ্গে থাকতে পারবো না। আচ্ছা বাবা, ঠিক আছে, তুমি এখন ঘুমাও, সকালবেলা না হয় এসব দেখা যাবে। সিমরানের কথায় রবি পরের দিন সকালে হারানবাবু ও সুনন্দা দেবীকে ডেকে বলে, মা, তোমাদের একটা কথা বলার ছিল। তোমার বৌমা এই বাড়িতে এসে খুবই অসুবিধা বোধ করছে, আর তাই আমি ভাবছিলাম এই বাড়িটাকে দুভাগ করব। এখন এদিকের ভাগটা আমাদেরকে দিলে আমরা মনের মতো এসি ফ্রিজ বসিয়ে নেবো আর নিজের মতো করেই থাকতে শুরু করব। আর তোমাদের তো যেখানে এসি ফ্রিজের অভ্যাস নেই, তাই না? এই কথা শোনার পর সুনন্দা দেবী ও বাকিরা খুবই আঘাত পায়। সুনন্দা দেবী বলেন, বাবা, এ তুই কি বলছিস? আমরা বেঁচে থাকতে থাকতে ঘর ভাঙার কথা বলছিস? এই দিন দেখার জন্যই কি ভগবান আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন? দেখুন, আপনারা এইভাবে ইমোশনাল ব্ল্যাকমেল করলে কিছুই হবে না। এইটুকু ছোট বাড়িতে ব্যাঙের মতো থাকা আমার পোষাবে না। আর আমার একটু প্রাইভেসি চাই, তাই আমি সেপারেট থাকবো। আর না হলে তুমি নিয়ে চলো আমাকে। আমি এক মুহূর্ত এখানে থাকতে পারছি না। সিমরানের কথা শুনে রবি তার দাদা মানিককে বলে, ভাই, তুই তো জানিস যে বাবা মা কত কষ্ট করে রক্ত জল করে টাকা দিয়ে আমাদের জন্য এই বাড়িটা বানিয়েছে, আর তাদের সামনে এই বাড়িটা এখন ভাগ করার কথা বলছিস? আপনারা সবাই মিলে আমার স্বামীর উপরে ঝাঁপিয়ে পড়েছেন কেন এভাবে? এই, তুমি কি এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে এভাবে অপমানিত হবে? তাড়াতাড়ি ব্যাগ নিয়ে এসো। আমি আর এক মুহূর্ত এখানে দাঁড়াবো না। দেখলে তো দাদা, তোমাদের এই চিন্তা ভাবনার জন্যই সিমরান এই বাড়িতে থাকতে চাইছে না। এখন কি দরকার ছিল এভাবে বলার? তোমার যদি কিছু বলারই ছিল তাহলে তুমি আমাকেই বলতে পারতে। এই বলে সিমরান ও রবি তাদের ব্যাগ নিয়ে তখনই বাড়ি ছেড়ে চলে যায়। এপাশে হারানবাবু সুনন্দা দেবী এই আঘাত সহ্য করতে না পেরে অসুস্থ হয়ে পড়েন এবং কিছুদিনের মধ্যেই তাদের দুজনের মৃত্যু ঘটে। মৃত্যুর পর রবি ও সিমরান সম্পত্তির লোভে আবারও ফিরে আসে এবং তারা জাল কাগজে স্বাক্ষর করিয়ে মানিকের কাছ থেকে সেই বাড়িটি লিখিয়ে নেয় ও তাদের পথে বসিয়ে দেয় এবং বলে, বাবা, কতদিন পর যেন ঘাড় থেকে ভূতটা নামলো। কতদিন ধরে এই দিনটার জন্য অপেক্ষা করেছিলাম। যাও যাও, তোমরা বাড়ি থেকে এবার কেটে পড়ো। অনেক ঝামেলা করেছো, আর না। কিন্তু ভাই, তোরা যে আমাদেরকে এভাবে তাড়িয়ে দিচ্ছিস, তাহলে আমরাই বা কোথায় যাব? এখন আমাদের আলাদা করে কি বা আছে বল? যা আছে সেটা এই বাড়িটুকুই আর চাষের ক্ষেত। এখন এভাবে তাড়িয়ে দিলে আমরা তো না খেতে পেয়ে মারা যাব। দেখো দাদা, এখন বাড়িটা আমাদের হয়ে গেছে, আর তাই এখানে তোমাদের কোনোই অধিকার নেই। তা তোমাদের যদি এতই কষ্ট হয়, যাও বাবার খেতে যাও। প্রয়োজনে আমি ক্ষেতের জমিটা তোমাদের নামে লিখে দেব, আর তোমরা গিয়ে একটা কিছু ব্যবস্থা করে নেবে। আর সেদিন তো তোমরাই বললে যে অনেক কষ্ট করে এই বাড়িটা তৈরি করেছো, তা ওখানেও একটা তৈরি করে নেবে, এতে সমস্যা কি আছে? এরপর তারা মানিক ও রাধার মুখের উপর দরজাটা লাগিয়ে দেয়। এদিকে মানিক এবং রাধা দুজনে ক্ষেতের কাছে এসে উপস্থিত হয় এবং সেই ফাটা ক্ষেত দেখে মানিক বলে, রাধা, এ আমাদের সঙ্গে কি হয়ে গেল? এই এক টুকরো মাঠে খোলা আকাশের নিচে আমরা কিভাবেই বা থাকবো আর কি বা খাবো বলো? তুমি চিন্তা করো না, আমি ঠিক একটা না একটা ব্যবস্থা করে ফেলবো। তুমি আমার এই সোনার চুড়িটা নিয়ে যাও। দোকান থেকে গিয়ে খাবার দাবার, তিরপল কিছু পেরেক কিনে আনো। আমি ততক্ষণ এই দিকটা পরিষ্কার পরিচ্ছন্ন করছি। মানিক বাজারে গিয়ে সমস্ত কিছু কিনে বাড়ি ফিরে এসে দেখে রাধা সমস্ত কিছু তৈরি করে রেখেছে এবং তারা দুজনে মিলে একটি ছিটে বেড়ার বাড়ি তৈরি করে ফেলে।
এভাবেই কয়েক মাস কেটে গেল। হঠাৎই একদিন রাত্রিবেলা ভূমিকম্প দেখা দিলে ভূমিকম্পে শহর, গ্রাম, বিভিন্ন বড় বড় ইমারত সবকিছুই পড়ে যেতে থাকে। সেই ভূমিকম্পে রবির বাড়িও ভেঙে যেতে থাকে। এমনই সময়, এ কি হচ্ছে? আমার মাথা ঘুরছে কেন? এ তো ভূমিকম্প হচ্ছে। তাড়াতাড়ি চলো, বেরিয়ে যাই। হ্যাঁ, তাড়াতাড়ি বেরিয়ে এসো। তারা যখন বাড়ি ছেড়ে বেরোচ্ছিল তখনই একটি ইটের টুকরো এসে সিমরানের মাথায় লাগে এবং সে অজ্ঞান হয়ে যায়। রবি আশপাশে কাউকে না দেখতে পেয়ে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। শেষ পর্যন্ত সে সিমরানকে তার দাদা মানিকের ঘরে এসে উপস্থিত হয়। এদিকে এত ভূমিকম্পেও মানিকের বাড়ি কিছুই হয় না। রবি সিমরানকে সেখানে নিয়ে গিয়ে দরজায় ধাক্কা দিতে থাকে। ধাক্কার আওয়াজ শুনে রাধা এবং মানিক ঘর থেকে বেরিয়ে আসে। এরপর রাধা বলে, এ কি বোন, তোমার মাথা থেকে রক্ত বেরোচ্ছে কেন? তাড়াতাড়ি নিয়ে এসো। রবি তাদেরকে সমস্ত ঘটনায় খুলে বলে। পরের দিন সকালে যখন সিমরানের জ্ঞান ফেরে তখন সে বলে, এ কি, আমাকে দিদিদের বাড়িতে নিয়ে আসলে কেন? এই যে সিমরান, আমি তোমাকে এখানে নিয়ে এসেছি। আসলে তুমি কাল অজ্ঞান হয়ে গিয়েছিলে, আর তোমাকে সাহায্য করার জন্য আমি কাউকেই পাইনি। শেষ পর্যন্ত বাধ্য হয়েই তোমাকে এখানে নিয়ে এসেছি। আর তুমি খারাপ ভেবো না, বৌদি সারা রাত জেগে তোমার সেবা করেছে, আর দাদাও খুব চিন্তার মধ্যেই রাত কাটিয়েছে। এই সমস্ত কথা শোনার পর সিমরান মনে মনে খুবই কষ্ট পায় এবং নিজের আচরণের জন্য খুবই লজ্জিত হয়। এরপর সে বলে, বৌদি, দাদা, আমায় ক্ষমা করে দিন। আমি লজ্জায় আপনাদের সাথে চোখ মেলাতেও পারছি না। আপনারা চলুন, আবারও একই সঙ্গে আমরা একই বাড়িতে থাকবো। এই কথা শুনে তাদের সবার চোখে জল চলে আসে। এরপর তারা সকলে মিলে আগের বাড়িতে ফিরে যায় এবং সুখে শান্তিতে সংসার করতে থাকে।